আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটার স্টক অ্যানালাইসিস করব। তো এই ভিডিওতে আমরা মূলত ডিসেম্বর 2024-এর ডেটা অনুসারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেষে টেকনিক্যাল চার্টে এই কোম্পানিটার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনগুলো দেখে নেব। চলুন অ্যানালাইসিস শুরু করা যাক। অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চাট ক্যানভাস অ্যান্ড ইউট্রেড পাওয়ার্ড বাই ইউনিরয়েল সিকিউরিটিজ লিমিটেড। সো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। শুরুতেই চলে আসি আমাদের শিটে চলে আসলে আমরা যে কোম্পানিটার অ্যানালাইসিস করব এর টিকার অলিম্পিক এবং কোম্পানি নেম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্টক মার্কেটে ফুড অ্যান্ড এয়ারলাইন সেক্টরে লিস্টেড একটি স্টক, আর এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। সো আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 32.38% স্টক, আর ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 20.77% এবং ফরেন হোল্ডিংসে রয়েছে 34.25% অ্যান্ড পাবলিক হোল্ডিংসে রয়েছে 12.60%। সো বোঝাই যাচ্ছে যে এই স্টকটার ক্ষেত্রে কিন্তু ফরেন হোল্ডিংসে সবচেয়ে বেশি স্টক রয়েছে, যেটা 34.25%, আর দেন কিন্তু স্পন্সর বা ডিরেক্টরদের কাছে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার স্টক বা শেয়ার হোল্ডিংস প্যাটার্ন রয়েছে। আমরা যদি এই কোম্পানিটার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার 67.62%, আর অথরাইজড ক্যাপ 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 199.9 কোটি টাকা। দ্যাট মিনস তারা তাদের অথরাইজড ক্যাপের অলমোস্ট পুরোটাই পেইড আপ ক্যাপ হিসেবে তুলে নিয়েছে। আর এই স্টকটার মার্কেট ক্যাপ রয়েছে 2921 কোটি টাকা, আর আউটস্ট্যান্ডিং শেয়ার রয়েছে 20 কোটি। সো আমরা যদি এদের 52 উইকস এর প্রাইস রেঞ্জটা দেখি, সেই ক্ষেত্রে 52 উইকস এর প্রাইস রেঞ্জের লো লেভেল ক্রিয়েট করেছিল 116 টাকা 30 পয়সা এবং 52 উইকস এর হাই ছিল 219 টাকায়। বর্তমান প্রাইস 146 টাকা 10 পয়সা, যেটা কিন্তু তার 52 উইকস এর 1/4 পজিশনে মোটামুটি রয়েছে। আর এদের এমপ্লয়িজ রয়েছে 9820 জন, আর আনঅডিটেড পি 12.53, অডিটেড পি 15.91, আর এনএভি 53 টাকা, যেটা তার এনএভি টু প্রাইসের 2.74x। এই কোম্পানিটা লাস্ট ইয়ার এপিএস ছিল 9 টাকা 17 পয়সা, পি 12.53। সো এই ভিডিওতে আমরা ডিসেম্বর 2024-এর ডেটা অনুসারে এই কোম্পানিটার অ্যানালাইসিস করব, যেটা তার জন্য 2 নম্বর কোয়ার্টার, আর এর কিন্তু লাস্ট ইয়ার এন্ড হয়েছিল জুন 2024-এ। সো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার যে টোটাল অ্যাসেটস রয়েছে, সেটা কিন্তু গত 10 বছর মোটামুটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে বা একটা ইনক্রিজিং মুডেই আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি এদের টোটাল লায়াবিলিটিস দেখি, সো টোটাল লায়াবিলিটিসও খুব সিগনিফিকেন্ট তেমন কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না গত 10 বছরে। মাঝখানে 2 বছর একটু বেড়ে গিয়েছিল, যেটা আবার আগের লেভেলে চলে এসেছে। সো লায়াবিলিটিসটাও মোটামুটি একটা ভালো পজিশনে রয়েছে। আর টোটাল ইকুইটি কিন্তু ওভার দ্য টাইম তারা ইকুইটি ভালো পরিমাণে বাড়িয়েছে, যেটা শুরুতে বা জুন 2016-তে ছিল 4531 কোটি টাকা, বর্তমানে সেটা 11619 কোটি টাকা। সো ডাবলের চেয়ে বেশি হয়েছে 10 বছরে, যেটা মোটামুটি ভালোই মনে হচ্ছে আমাদের কাছে। আমরা যদি এদের কোয়ার্টারলি আর্নিংস এর ডেটাটাতে চলে আসি, সো শুরুতেই আমরা এই কোয়ার্টারের ডেটাটা দেখব। দ্যাট মিনস তাদের যে ডিসেম্বর কোয়ার্টার, এই ডিসেম্বর কোয়ার্টারের ডেটাটা দেখব। সো ডিসেম্বর কোয়ার্টারের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ গ্রোথ ছিল 12.90%। এটা কিন্তু খুবই ভালো একটা গ্রোথ, ডাবল ডিজিট একটা গ্রোথ দেখতে পাচ্ছি। বাট অপারেটিং প্রফিটের গ্রোথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের অপারেটিং প্রফিট গ্রোথটা নেগেটিভ। সো এত ভালো একটা রেভিনিউ গ্রোথ হওয়ার পরও অপারেটিং প্রফিটে তারা খুব ভালো করতে পারে নাই। আর নেট প্রফিটে আমরা কিছুটা গ্রোথ দেখতে পাচ্ছি, যেটা 1.23%। এই ডেটাটা কিন্তু আগের বছরের ডিসেম্বর কোয়ার্টারের সাথে তুলনা করে তৈরি করা। সো আগের বছরের ডিসেম্বর কোয়ার্টারের চাইতে নেট প্রফিটের গ্রোথ 1.23%। সো এত ভালো একটা রেভিনিউ গ্রোথ হওয়ার পরেও সেটাকে তারা বটম লাইনে আনতে পারে নাই। আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটের ডেটা দেখলাম যে তাদের সেলিং এক্সপেন্সটা দিন দিন অনেক বাড়তেছে। সো এইখানে আসলে যেহেতু কোয়ার্টারলি ডেটায় তারা সেলিং এক্সপেন্সের ব্রেকডাউন দেয় নাই, যে কারণে আমরা দেখতে পারি নাই যে অ্যাকচুয়ালি সেলিং এক্সপেন্সে কোথায় কোথায় খরচ করা হচ্ছে। বাট সেলিং এক্সপেন্সটা যে অনেক বেড়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে, এটা আমাদের কাছে একটু নেগেটিভ মনে হয়েছে। আর এই কোম্পানিটা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সেইটা 8.36% এবং নেট প্রফিট মার্জিন 8.12%।
তো এই ক্ষেত্রে এই দুইটা নাম্বারই মোটামুটি ভালো, বাট অলিম্পিকের কাছ থেকে আমরা আরেকটু বেটার নাম্বার এক্সপেক্ট করি, কারণ অলিম্পিক কিন্তু তার যে কুকিজ সেক্টর রয়েছে সেইখানে কিন্তু সে মার্কেট লিডারই বলা যায়। সো একটা মার্কেট লিডারের কাছ থেকে আমাদের সবসময় এক্সপেকটেশন থাকে যে তার নেট প্রফিট মার্জিন অ্যারাউন্ড 20%-এর মতো থাকবে, তাহলেই আমরা বলি যে এই কোম্পানিটার যে কম্পিটিটিভ মোডস রয়েছে সেটা সে ফুলফিল করতে পারতেছে, বা সে একটা স্ট্রং কম্পিটিটিভ মোডস মার্কেটে হোল্ড করতে পারতেছে। সো অলিম্পিকের ক্ষেত্রে আমরা যেহেতু সেই রকম কোনো নাম্বার দেখতে পারতেছি না, বোঝাই যাচ্ছে যে সে কিন্তু মার্কেটে কম্পিটিশন লেভেলে ভালো ফাইট দিতে হচ্ছে বা স্ট্রাগল করতে হচ্ছে তাকে। আর আমরা যদি 6 মাসের ডেটা দেখি, তার মানে 2 কোয়ার্টার মিলিয়ে, সো 6 মাসের ডেটাতে আগের বছরের 6 মাসের তুলনায় আমরা রেভিনিউ গ্রোথ পাচ্ছি 15.90 বা অলমোস্ট 16%-এর মতো। সো এইখানেও রেভিনিউ ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি আমরা, বাট অপারেটিং প্রফিট গ্রোথ আবারও -14.83 বা 15%-এর মতো। সো এটাও কিন্তু সেলিং এক্সপেন্সের কারণে হয়েছে। আর নেট প্রফিটের গ্রোথটা কিন্তু এই যে অপারেটিং প্রফিট গ্রোথ নেগেটিভ আসার কারণে নেট প্রফিটের গ্রোথও কিন্তু আমরা 1%-এর মতো দেখতে পাচ্ছি। সো এই কোম্পানির ম্যানেজমেন্টকে আমি বলবো যে তারা তাদের যে সেলিং এক্সপেন্স এটাকে যদি কন্ট্রোল না করতে পারে, বা ইনভেস্টর যারা আছে তাদেরকেও বলবো যে ওভার দ্য টাইম তাদের সেলিং এক্সপেন্সটাকে মনিটর করতে। এটা যদি এই কোম্পানি ম্যানেজ না করতে পারে বা সেলিং এক্সপেন্সটাকে যদি কুল ডাউন না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বটম লাইনের ইফেক্ট তেমন দেখা যাবে না, যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যে ডাবল ডিজিটে ভালো রেভিনিউ গ্রোথ হওয়ার পরেও নেট প্রফিটে কিন্তু তেমন গ্রোথ দেখা যায়নি। আর অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু 8.40 এবং নেট প্রফিট মার্জিন 7.80। সো এটা আগে যেটা বলেছি সেটাই, যে কম্পিটিটিভ মোডস থাকতে হলে 10% প্লাস হলে হয়তো আমরা বুঝতে পারতাম যে স্ট্রং কম্পিটিটিভ মোডস রয়েছে। সো এই কোম্পানিটাকে আসলে সেলিং এক্সপেন্সে আর যে কস্টিংটা এটার ব্যাপারে রিথিঙ্ক করতে হবে। সো আমরা এই 6 মাসের ডেটাকে নিয়ে তার একটা অ্যানুয়ালাইজড আর্নিংস বের করার চেষ্টা করেছি, সেটা একটু আমরা দেখে নিচ্ছি। সেটা দেখলে আমরা যদি 5 বছরের রেভিনিউ সিজিআর দেখি, 5 বছরের রেভিনিউ সিজিআর পাচ্ছি আমরা 13.40%, যেটা খুবই ভালো একটা নাম্বার মনে হচ্ছে আমাদের কাছে। আর 10 বছরের রেভিনিউ সিজিআর যদি দেখি সেটাও দেখতে পাচ্ছি 11.75%, এটাও ভালো নাম্বার মনে হচ্ছে। সো রেভিনিউ, তার যে রেভিনিউর গ্রোথ এটা ডাবল ডিজিট গ্রোথ রয়েছে, হুইচ ইজ ভেরি গুড। এই জায়গাটা দেখে আমরা অনেক খুশি হতে পারতেছি, বাট তার যে নেট প্রফিটের গ্রোথ এইটা দেখে আবার আমরা খুশি হতে পারছি না, কারণ 5 বছরের নেট প্রফিটের সিজিআর 2.81 বা 3%-এর মতো, এবং 10 বছরের নেট প্রফিটের সিজিআর 4%-এর মতো। সো এই কোম্পানিটা স্ট্রং রেভিনিউ বা টপ লাইন গ্রোথ থাকলেও বটম লাইনের গ্রোথটা কিন্তু অনেক স্লো। আর এই জিনিসটা কিন্তু আরো বোঝা যায় যে আমরা যদি এই কোম্পানিটার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, আমরা দেখতেই পাচ্ছি যে রেভিনিউ কিন্তু ওভার দ্য টাইম ভালোই বাড়তেছে, বাট একই সাথে তার কস্ট অফ গুডস সোল্ডসও কিন্তু বাড়তেছে। সো এই কোম্পানিটা রেভিনিউ বাড়াইতে পারলেও তাদের যে কস্ট অফ গুডস সোল্ড সেটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। যদি সেটা করতে পারতো সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ব্যাপার হতো, আমরা সেক্ষেত্রে আসলে টপ লাইনের যে গ্রোথটা সেটার ইফেক্ট হয়তো আমরা বটম লাইনেও দেখতে পারতাম। আর আমরা যদি আর্নিংস পার শেয়ার বা ইপিএস দেখি 10 বছরে, তো দেখতেই পাচ্ছি যে জুন 2016 থেকে জুন 2021 পর্যন্ত ইপিএস বাড়লো, তারপর জুন 2022-এ তাদের ইপিএস খুব বাজেভাবে ড্রপ করে, তারপর কিন্তু আবার সেই জুন 2022-এর যে পার্সপেক্টিভ এই পার্সপেক্টিভে আবার বাড়তেছে। সো এই জায়গাটায় মোটামুটি ভালো, বাট এই যে ড্রপ করলো বা তারা এখানে বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু তাদের কস্ট অফ গুডস সোল্ডটাকে কন্ট্রোল করতে পারতেছে না, যেটার ইফেক্ট কিন্তু আবার আমরা নেট প্রফিট মার্জিনও দেখতে পাচ্ছি, যে এই যে জুন 2016 থেকে তাদের নেট প্রফিট মার্জিন কমতে কমতে, যেটা কিন্তু এক সময় 15%-এর আশেপাশে ছিল, দেন এটা কিন্তু কমতে কমতে 5.62%-এ চলে এসেছে, এবং বর্তমানে সেটা আছে 7.80%-এ। সো এই কোম্পানির কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো যে 10% প্লাস তার নেট প্রফিট মার্জিন থাকবে, বাট এখন আমরা সেরকমটা দেখতে পাচ্ছি না। আর আমরা যদি এই কোম্পানিটার ক্ষেত্রে কিছু রেশিওস ডেটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট টার্নওভার রেশিও 1.9x। সো এই কোম্পানিটার খুব ভালো টার্নওভার জেনারেট করতে পারতেছে, এটাতে কোনোই সন্দেহ নাই, যেটা কিন্তু আমরা এইখানেও দেখেছি যে তার যে টার্নওভার বা রেভিনিউর যে সিএজিআর এটাও কিন্তু বেশ ভালো নাম্বার, এবং এই গ্রাফেও দেখতে পাচ্ছি যে খুব স্ট্রংলি রেভিনিউ বাড়তেছে, যেই কারণে কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও খুবই ভালো 1.9x। আর যদি ইনভেন্টরি টার্নওভার রেশিও দেখি সেটাও 11.3x, আর রিসিভেবলস টার্নওভার রেশিও 75.1x, আর ডেট রেশিও, সো এই কোম্পানিটার কিন্তু ডেট রেশিও
0.21%, যেটাতে বোঝা যাচ্ছে যে এরা অনেক লো ডেট একটা কোম্পানি, তাদের খুব একটা ডেট নাই। আর ডেট টু ইকুইটি রেশিও মাত্র 5.63%, তার মানে তার ইকুইটির 5.63% ডেট রয়েছে। সো অনেক কম ডেট রয়েছে এই কোম্পানিটার, বোঝাই যাচ্ছে এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। ডেট কভারেজ রেশিও যদি দেখি সেটাও দেখতে পাচ্ছি 82.67, তার মানে কিন্তু তার 82.67 টাকা অপারেটিং প্রফিটের এগেইনস্টে তাকে 1 টাকা ইন্টারেস্ট হিসাবে পে করতে হয়। সো যেটা খুবই ভালো একটা নাম্বার। আর আমরা যদি এর ক্যাপেক্স টু রেভিনিউ দেখি 1.29%, আর ক্যাপেক্স টু নেট প্রফিট 16.55%। সো এইখানেও কিন্তু ক্যাপেক্সের যেই ডেটাটা, এটা আমাদের কাছে খুবই ভালো মনে হচ্ছে, কারণ দেশীয় কোম্পানিগুলোর মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে এরা প্রচুর পরিমাণে টাকা ক্যাপেক্সে খরচ করে। বাট এই কোম্পানিটার ক্ষেত্রে ক্যাপেক্সটা মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে, বাট তাদের কিন্তু সেলিং এক্সপেন্সটা অনেক হাই তাদের ইনকাম স্টেটমেন্ট দেখে আমরা যেটা মনে হয়েছে। আর আমরা যদি এখানে এই কোম্পানিটার আরওএ বা রিটার্ন অন অ্যাসেট দেখি, সেটা 15%-এর আশেপাশে রয়েছে, এবং আরওই 20%, রোসিই 26%-এর মতো রয়েছে, এবং আরওআইসি 19%-এর মতো রয়েছে। সো এইখানে ওভারঅল রিটার্ন ডেটাটা আমাদের কাছে ভালোই মনে হচ্ছে, কারণ যেইখানে ট্রেজারি বন্ডের ইল্ড বা ট্রেজারি বন্ডের রিটার্ন বর্তমানে 12%-এর আশেপাশে, সেইখানে কিন্তু এই কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টেড কিন্তু বেশ ভালো একটা নাম্বার বা 20%-এর আশেপাশে নাম্বার দেখা যাচ্ছে। সো এই নাম্বারটাতে আমরা মোটামুটি হ্যাপি। বাট তার যদি আরওই বা রিটার্ন অন ইকুইটিটা দেখি, এটা কিন্তু আগে আরো ভালো ছিল। জুন 2016-এর দিকে 35%-এর মতো ছিল, যেটা কমতে কমতে এখন 20%-এর আশেপাশে চলে এসেছে। সো এই কোম্পানিটা যদি আরোই আবার এই লেভেলটাতে আসে, তাহলে তো সন্দেহই নাই যে এই জিনিসটা খুবই ভালো হবে। বাট সেইখানে যদি নাও আসতে পারে এই 36%-এর আশেপাশে, তারপরেও কিন্তু আমরা এক্সপেক্ট করব যে এদের আরোই হয়তো 25 বা 30%-এর আশেপাশে থাকবে, যেহেতু এখন একটু ইনক্রিজিং মোডে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা একটা তাদের ইমপ্রুভমেন্ট আমরা আশা করতেই পারি। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখব। ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে 6 টাকা 29 পয়সা, যেটা তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল 23.2x। দ্যাট মিনস তার যে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে সেইটা 23 টাইমস দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে, যেখানে তার বর্তমান মার্কেটের ট্রেডেড প্রাইস 146 টাকা 10 পয়সা। আমরা এই কোম্পানিটার এইখানে ডিভিডেন্ড পে আউট রেশিও 6.55% পাচ্ছি, কারণ এইখানে যেহেতু ডিসেম্বর কোয়ার্টার অনুসারে ডেটা নেওয়া, সো এইখানে ডিসেম্বর কোয়ার্টার অনুসারে সে ডিভিডেন্ড এখনো পে করে নাই। এই ডেটাটা থার্ড কোয়ার্টারে ক্লিয়ার হয়ে যাবে, এটা যেহেতু সেকেন্ড কোয়ার্টার। সো আমরা আপাতত ডিভিডেন্ডের ডেটা নিয়ে কথা বলতেছি না, যেহেতু এইখানে পুরোপুরি ডিভিডেন্ডটা পে করা নাই। আর ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও যদি দেখি, ফ্রি ক্যাশ ফ্লোর চাইতে তার পে আউট রেশিও, এইখানেও আসলে পে আউট রেশিও নিয়ে তেমন কিছু বলবো না। যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআরটা দেখি, সো ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর কিন্তু এই কোম্পানিটার 5.13% দেখতে পাচ্ছি, আর 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর -3.73%। তো এইখানে আমরা জুন 2016-তে কিন্তু বেশ ভালো একটা ফ্রি ক্যাশ ফ্লো দেখেছিলাম, এটার চাইতে যেহেতু রিসেন্ট ইয়ারটাতে কম রয়েছে, সেই কারণে কিন্তু এই নাম্বারটা মাইনাস এসেছে। বাট এই কোম্পানিটার ওভারঅল যদি ফ্রি ক্যাশ ফ্লোর দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে তার যে ফ্রি ক্যাশ ফ্লো ছিল সেটাকে, তার যে ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট, সেটা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম টাইম বা অ্যাভারেজ টাইমগুলোতেই কভার করেছে। বাট মাঝে মধ্যে এই কোম্পানিটার কিছু নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো চলে আসে, যেটা আমরা খুব একটা লাইক করতেছি এরকম না। বাট স্টিল এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লোর অবস্থান মোটামুটি ভালোই রয়েছে। তো আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিট অ্যানালাইসিস করলাম, ইনকাম স্টেটমেন্ট করলাম এবং ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলাম। এ পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। সো শুরুতেই যদি আমরা আসি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে, তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা এইখানে এই কোম্পানিটা যে ডিভিডেন্ড পে করেছে লাস্ট 10 ইয়ার্স সেই ডেটাগুলো নিয়েছি। সো এইখানে আসলে এই বছরের ডেটাটাতে যেহেতু এখনো পুরোপুরি ডিভিডেন্ড পে করে নাই, এই বছরের ডেটাটা নিয়ে আমরা আসলে খুব একটা কাজ করলে ভালো কিছু আসবে না। সো যদি আমরা এই বছরেরটা ধরি, সেই ক্ষেত্রে আসে 3.61%। বাট এই বছরেরটা যদি আমরা বাদ দিয়ে আমরা যদি অ্যাভারেজ করি, আমরা দেখতে পাচ্ছি 15.80%। দ্যাট মিনস এই কোম্পানিটা কিন্তু গত 10 বছরে 15.80% করে অ্যাভারেজ ডিভিডেন্ড পে আউট মেনটেন করেছে, বা ডিভিডেন্ডের গ্রোথ হয়েছে তার 15.81% করে। তো আমরা ধরে নিচ্ছি যে এই কোম্পানিটার ক্ষেত্রে নেক্সট 10 ইয়ার্স ডিভিডেন্ডের গ্রোথ হবে 9%, যেহেতু আগে 15% করেছিল। সো 9% যদি ধরি, সেক্ষেত্রে আমরা এই কোম্পানিটার
ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 247 টাকা বা 48 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 69.39% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আর আমরা যদি এই কোম্পানিটার ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে যদি ভ্যালুয়েশন করি, সেই ক্ষেত্রে আমরা ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি এবং গত 10 বছরের যে গ্রোথ রেটটা, সো এই গ্রোথ রেটটা আমরা নিয়েছি, যেটা আমরা অ্যাভারেজ গ্রোথ রেট পাচ্ছি 88.62%। আর এখানে আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরেছি 3% আর ডিসকাউন্ট রেট ধরেছি 11.75%, যেটা কিন্তু বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। সো আমরা এইখানে যেহেতু 88.62% পাচ্ছি, বাট এত বেশি ধরাটা আসলে খুব বেশি রিয়ালিস্টিক হবে না। সো আমরা এইখানে ধরতেছি যে এই কোম্পানিটার গ্রোথ রেট ইন ফিউচার বা নেক্সট 10 ইয়ার্সে 8% করে ইয়ার অন ইয়ার গ্রোথ করবে। সো 8% করে যদি গ্রো করে, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 201 টাকা 43 পয়সা, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 38% মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা আরো একটা ভ্যালুয়েশন মডেল এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। সো রিসিডুয়াল ইনকাম মডেলে এই কোম্পানিটার নেট প্রফিটের ডেটা নিয়েছি। নেট প্রফিটের ডেটা নিয়ে আমরা অ্যাভারেজ করেছি, যে অ্যাভারেজ নাম্বারটা আমরা পেয়েছি 6.26%। আর এই কোম্পানিটার ইকুইটির গ্রোথ রেটের আমরা অ্যাভারেজ করে পেয়েছি 11.16%। সো এখানেও কিন্তু আমরা পারপেচুয়াল গ্রোথ রেট 3% এবং ডিসকাউন্ট রেট 11.75% করে ধরতেছি। আর আমরা যদি এই কোম্পানিটার জন্য নেক্সট 10 ইয়ার্সে আমরা ধরি যে নেট প্রফিটের গ্রোথ রেট নেক্সট 10 ইয়ার্সে 5% করে হবে, যেহেতু এই কোম্পানিটার কিছু ব্র্যান্ড রয়েছে যেমন এনার্জি, নাটি বা এরকম কিছু ব্র্যান্ড যেহেতু রয়েছে যেগুলো কিন্তু মার্কেটে ডমিনেট করতেছে। সো আমরা ধরে নিচ্ছি যে তার নেট প্রফিটের গ্রোথ রেটটা 5% করে কনসিস্টেন্ট থাকবে। আর আমরা যদি ইকুইটির গ্রোথ রেটটা ধরি, সেটাও আমরা ধরতে চাচ্ছি 8% করে। সো আমরা যদি 8 আর 5% করে ধরি, সেক্ষেত্রে এই কোম্পানিটার ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 149 টাকা 25 পয়সা, এটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 2.15% আন্ডার ভ্যালুড অবস্থা রয়েছে। সো বোঝাই যাচ্ছে যে রিসিডুয়াল ইনকাম মডেলে তার ভ্যালুয়েশন সবচেয়ে কম এসেছে। এটার কারণ হলো এই কোম্পানিটা যেহেতু বটম লাইনে স্ট্রাগল করতেছে বা নেট প্রফিটে যেহেতু স্ট্রাগল করতেছে, সেই কারণেই কিন্তু আমরা তার রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশনটা অনেক কম পেয়েছি। যাই হোক, আমরা যদি যেই 3টা মডেলে ভ্যালুয়েশন করেছি, এই 3টা মডেলে যদি একটা সামারি দেখি, সেক্ষেত্রে আমরা ডিসিএফ মডেলে পেয়েছিলাম 201 টাকা 43 পয়সা, আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছিলাম 247 টাকা 48 পয়সা, রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 149 টাকা 25 পয়সা। সো এই 3টাকে যদি আমরা অ্যাভারেজ করি, আমরা পাই 200 টাকার মতো, যেটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 36.47% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু এই কোম্পানিটার 3টা মেথডে ভ্যালুয়েশন করলাম। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার কিছু বুলিশ টেকওয়েজ দেখব। সো বুলিশ টেকওয়েজ যদি দেখি, আমরা 1 নম্বরে পাচ্ছি যে এই কোম্পানিটা স্ট্রং রেভিনিউ গ্রোথ। সো আমরা এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু রেভিনিউ গ্রোথে বেশ ভালো একটা নাম্বার পেয়েছি, 10 বছরে এবং 5 বছরে দুইটার ক্ষেত্রে বেশ ভালো নাম্বার পেয়েছি। এটা আমাদের কাছে একটা বুলিশ টেকওয়েজ মনে হয়েছে। এছাড়াও এদের হাই রিটার্ন অন ক্যাপিটাল রয়েছে। সো এদের যে ক্যাপিটালটা, এই ক্যাপিটালের উপরে কিন্তু বেশ হাই একটা রিটার্ন জেনারেট করতে পারতেছে, যেটা এখানে 26%, আরওসি এবং আরওআইসি 19%। সো এটাই আমরা এখানে বলেছি যে 26% আরওসি এবং 19% আরওআইসি নিয়ে তারা হাই রিটার্ন অন ক্যাপিটাল করতেছে। এছাড়াও এদের ডেটটা অনেক কম এবং স্ট্রং ডেট কভারেজ রয়েছে, যেটা আমরা অলরেডি দেখিয়েছিলাম যে এদের কিন্তু ডেটটা আসলে অনেক কম পরিমাণে রয়েছে, আর ডেট কভারেজ রেশিওটাও বেশ ভালো একটা নাম্বারে রয়েছে। আর আমরা এছাড়াও পেয়েছিলাম যে এদের 36% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে এই কোম্পানিটা। সো আমরা 3টা মেথডে এই কোম্পানিটাকে ভ্যালুয়েশন করেছিলাম এবং 37%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি। সো এই পর্যায়ে আমরা যদি এই কোম্পানিটার কিছু বিয়ারিশ টেকওয়েজ দেখি, বিয়ারিশ টেকওয়েজের মধ্যে শুরুতেই আসে যে এই কোম্পানিটার বটম লাইনের গ্রোথটা আমরা খুবই স্লো পেয়েছি, যে এইটা এইখানে 2.81% এবং 10 বছরে কিন্তু 4%-এর মতো ছিল। সো 2 থেকে 4%-এর মতো বটম লাইনের গ্রোথ পেয়েছি আমরা, যেটা আমাদের কাছে খুবই স্লো মনে হয়েছে। আর এছাড়াও কিন্তু এদের প্রফিট মার্জিনটাও আমাদের কাছে খুব একটা স্যাটিসফ্যাক্টরি মনে হয় নাই, কারণ আমরা প্রফিট মার্জিন পেয়েছিলাম 8.40% এবং নেট প্রফিট মার্জিন ছিল 7.80%। সো এই জায়গাটায় আমরা বলবো যে এই কোম্পানিটা যদি ইমপ্রুভ করতে পারে সেক্ষেত্রে ভালো হবে। বাট ওভারঅল তা একটা মার্কেট লিডার হিসেবে যেহেতু কুকিজ সেক্টরে সে মার্কেট লিড দিচ্ছে, যদিও এইখানে আসলে আরো অনেকগুলো স্ট্রং কম্পিটিটর রয়েছে, বাট স্টিল অলিম্পিকের বিস্কুটের যেহেতু বেশ ভালো সুনাম রয়েছে, সো এই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতেই পারি যে তার ক্ষেত্রে প্রফিট মার্জিনটা আর একটু ভালো থাকবে। আর 3 নম্বরে যেটা মনে হয়েছে যে কমোডিটি প্রাইস
কমেছে গ্লোবাল মার্কেটে, বাট এইখানে কিন্তু তার মার্জিনে খুব একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে না। সো এটাকে যদি আমরা জাস্ট একটু ডিটেলসে বলি, সেক্ষেত্রে এই চার্টটা যদি খেয়াল করেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে এদের কিন্তু নেট প্রফিট মার্জিন কমা শুরু হয় জুন 2016 থেকে, দেন জুন 2022 পর্যন্ত কমতে থাকে, তারপর কিন্তু আবার বাড়তে থাকে। সো এটার সাথে যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যেই হুইটের প্রাইসটা এটা যদি দেখি, সো হুইটের প্রাইস যদি আমরা দেখলে দেখতে পাচ্ছি যে 2016 থেকে কিন্তু হুইটের প্রাইস কিন্তু বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে সেটা কিন্তু বাড়ে মোটামুটি 2022 সাল পর্যন্ত। সো এইখানেও কিন্তু তার যে প্রফিট মার্জিন সেটাও কিন্তু 16 থেকে কমতে কমতে 22 পর্যন্ত কমতে থাকে, যেটা কিন্তু এইখানে ওই সময় কিন্তু হুইটের প্রাইসও অনেকটাই বেড়ে যায়। দেন 22 থেকে কিন্তু হুইটের প্রাইসটা আবার কমা শুরু করে, কমতে কমতে কিন্তু অলমোস্ট আগের লেভেলেই চলে এসেছে। বাট এই কোম্পানিটার যে নেট প্রফিটের মার্জিন যেই জায়গা থেকে কমা শুরু হয়েছে বা যেভাবে যত স্ট্রংলি কমেছে ওইভাবে কিন্তু আমরা গ্রোথটা দেখতে পাচ্ছি না। সো এই জায়গাটা আমাদের কাছে মনে হয়েছে যে এদের এটা একটা বিয়ারিশ টেকওয়েজ। আর এছাড়াও কিন্তু আমরা সুগারের প্রাইসও যদি দেখি, সুগারের প্রাইসও কিন্তু আসলে গ্লোবালি 23-এর পর থেকে তাদের যেই সুগারের প্রাইস কমেছে। সো বিস্কুট বা চকলেট এগুলার কাঁচামাল হিসাবে যেহেতু সবচেয়ে বেশি হুইট এবং সুগার লাগে, সো সুগারের প্রাইসে এবং হুইটের প্রাইসে আমরা দামটা কমতে দেখতেছি ইন্টারন্যাশনাল মার্কেটে। বাট সেই ক্ষেত্রে কিন্তু এদের যে নেট প্রফিটের মার্জিন এইটাতে অল্প কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, বাট সেটা আমাদের কাছে এনাফ মনে হচ্ছে না। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার টেকনিক্যাল চার্টে পজিশনটা দেখব। সো টেকনিক্যাল চার্টে যদি আসি, এটা অলিম্পিকের ডে চার্টে আমরা ওপেন করে রেখেছি। সো এইখানে অলিম্পিকের চার্টটা ওপেন করা আছে, আমরা কিছু লেভেল ড্র করে রেখেছিলাম, সেটাকে যদি আমরা আনহাইড করি, সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে লেভেলে রয়েছে এটা কিন্তু অলিম্পিকের জন্য একটা সাপোর্ট জোন। সো এই সাপোর্ট জোনটা যদি সে কোনো কারণে ব্রেক করে, নেক্সট লেভেলের সাপোর্ট জোন কিন্তু 118 টাকা থেকে শুরু করে 111 টাকা বা 10 টাকা পর্যন্ত। আর বর্তমান সাপোর্ট জোনটা কিন্তু 145 টাকা থেকে শুরু করে 137 টাকা বা 35 টাকা লেভেল পর্যন্ত। আর এই কোম্পানিটার যদি আমরা রেজিস্ট্যান্স জোন বলি, সেক্ষেত্রে কিন্তু এদের রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা দেখতে পাচ্ছি 204 টাকা থেকে শুরু করে 221 টাকা পর্যন্ত এদের রেজিস্ট্যান্স জোন রয়েছে। সো এই জোনটাতে হয়তো আমরা টার্গেট করতে পারি, কারণ আমরা যদি তাদের ভ্যালুয়েশনটা দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা 200 টাকার মতো ভ্যালুয়েশন পেয়েছিলাম। সো আমরা যেই রেজিস্ট্যান্স জোন দেখতেছি সেটাও কিন্তু 204 টাকার মতো আসতেছে। বর্তমানের সাপোর্ট জোনটা থেকে যদি আমরা তার নেক্সট রেজিস্ট্যান্স লেভেলটা চিন্তা করি, সেক্ষেত্রেও কিন্তু 40% রিটার্ন পাওয়ার একটা চান্স রয়েছে এই কোম্পানিটার কাছ থেকে। আর আমরা যদি নেক্সট যেই সাপোর্ট লেভেলটা ওইটাতে যদি যায় বা ওইখান থেকে যদি আমরা এই স্টকটাকে বাই করতে পারি, সেক্ষেত্রে হয়তো 72%-এর মতো একটা আপসাইড রয়েছে এই স্টকটার ক্ষেত্রে। যাই হোক, এই ছিল আমাদের অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন কমেন্টে আপনারা জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।